এই সরকারের ১৩ বছরে একাধিক প্রকল্প, যেটা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সমাজের সর্বস্তরের মানুষের জন্য এত পরিষেবামূলক প্রকল্প আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কেন ৩৪ বছরে একটা সরকার এগুলো করতে পারলো না, সেটা না ভেবে আমরা সবাই শুধু এটা বলি যে লক্ষ্মীর ভাণ্ডারের, কন্যাশ্রীর, এটা না ভেবে ভাবুন যে পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে এখনো ৭০%-এর বেশি মানুষ কৃষিজীবী। ভারতবর্ষের ধরুন পশ্চিমবাংলার নিরিখটা ধরুন, পশ্চিমবাংলায় সরকারি চাকরিজীবী কতজন? সরকারি চাকরিজীবী টোটাল পপুলেশনের 3%। পেনশন হোল্ডার কতজন? 2.57%। বাকি সমাজে একটা এত বড় স্তরের মানুষ রয়ে গেছে যাদের দিন আনি দিন খায় অবস্থা। বাংলার এই মাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে আজকের দিনে একটা যদি ৫ জন কি ৪ জনের পরিবার হয়, বছরে এই সরকারের সময়তে সরকারের বিভিন্ন স্তরের বা পরিষেবার মধ্য দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা তার পরিবার উপকৃত হন পার ইয়ার। অর্থাৎ আর্থিক দিক থেকেও স্বাবলম্বী হচ্ছে একটা পরিবার এই সরকারের সময়তে। সুজাতা, কি কারণে এই এত বড় সাফল্য? সবাই বলে যে লক্ষ্মী ভান্ডার, এই প্রকল্প, ওই প্রকল্প, সত্যি কি তাই? দেখুন, আমাদের এই সরকারের ১৩ বছরে একাধিক প্রকল্প, যেটা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সমাজের সর্বস্তরের মানুষের জন্য এত পরিষেবামূলক প্রকল্প আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কেন ৩৪ বছরে একটা সরকার এগুলো করতে পারলো না, সেটা না ভেবে আমরা সবাই শুধু এটা বলি যে লক্ষ্মীর ভাণ্ডারের, কন্যাশ্রীর, এটা না ভেবে ভাবুন যে পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে এখনো ৭০%-এর বেশি মানুষ কৃষিজীবী। ভারতবর্ষের ধরুন পশ্চিমবাংলার নিরিখটা ধরুন, পশ্চিমবাংলায় সরকারি চাকরিজীবী কতজন? সরকারি চাকরিজীবী টোটাল পপুলেশনের 3%। পেনশন হোল্ডার কতজন? 2.57%। বাকি সমাজে একটা এত বড় স্তরের মানুষ রয়ে গেছে যাদের দিন আনি দিন খায় অবস্থা। বাংলার এই মাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে আজকের দিনে একটা যদি ৫ জন কি ৪ জনের পরিবার হয়, বছরে এই সরকারের সময়তে সরকারের বিভিন্ন স্তরের বা পরিষেবার মধ্য দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা তার পরিবার উপকৃত হন পার ইয়ার। অর্থাৎ আর্থিক দিক থেকেও স্বাবলম্বী হচ্ছে একটা পরিবার এই সরকারের সময়তে। এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন করোনার সময়তে বলেছিলেন যে মানুষের হাতে কাঁচা টাকার যোগান ভীষণ প্রয়োজন, কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো ম্যানুফ্যাকচারিং করছে, কিন্তু ইউনিটটা কিনবে কে? তার যে প্রোডাকশনটা কিনবে কে? যেমন করোনার পিরিয়ডে মানুষের পুঁজি ভেঙে খেতে হচ্ছে, তাহলে কিনতে গেলে মানুষের হাতে কাঁচা টাকার প্রয়োজন হয়। আমাদের দিদি কিন্তু সেটাকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিলেন। ভোট রাজনীতির কথা ভেবে কিন্তু আমাদের দিদি বলেননি। যদি ভোট রাজনীতির কথা ভেবে দিদি বলতেন, তাহলে ভোটের আগে তিনি টাকাটা দিতেন, ভোটের পরে তিনি কিন্তু এটা দিতেন না। আমাদের দিদি প্রতিশ্রুতি না দিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রথমবার, তারপরে তারই মস্তিষ্ক প্রসূত একটার পর একটা প্রকল্প, এবং সবগুলোরই বৈজ্ঞানিক ভিত্তি আছে। এরকম নয় কি যে একটা মন গড়া করলাম। এই যে বললেন না যে বেটি পড়াও বেটি বাঁচাও, এটা একটা মন গড়া প্রকল্প, মুখে বলে দেওয়া হয়েছে। তার আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোনো পরিবারের কোনো মেয়ে তার ফেসিলিটি পেয়েছে আমাকে কিন্তু দেখাতে পারবেন না। আয়ুষ্মান ভারত একটা মন গড়া প্রকল্পের মতো, কাদের জন্য বলছে, কেন বলছে কেউ জানে না, কিন্তু স্বাস্থ্যসাথীর সুবিধা পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ পাচ্ছে। তো ফলে এটুকু বলতে পারি যে লক্ষ্মীর ভাণ্ডার কোনো আলাদা কোনো প্রকল্প নয়, এটার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল, এবং পৃথিবীর তাবড় অর্থনীতিবিদদের তাদের চিন্তা ভাবনাটাকেই দিদি বাস্তবে রূপায়ণ করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে সেটার অনুকরণ করে মহারাষ্ট্রে বিজেপি সরকার আবার নতুন করে ফরমেশন হলো। অর্থাৎ ভারতবর্ষে যেটা একসময় বলা হতো বাংলা ভারতবর্ষকে পথ দেখায়, সত্যিকারেরই দিদি আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, এবং দিদিকে দেখে বাকি রাজ্যগুলো শিখছে। আর যে সবাই বলছিল যেভাবে আরজিকর ইস্যুতে রাজ্য জুড়ে তোলপাড় করা একটা কাণ্ড পরিস্থিতি তৈরি হয়েছিল, সে আরজিকর ইস্যু কি হিট করলো কোনোভাবে ভোট ব্যাংকে? নিশ্চিতভাবে হিট করলো, কারণ আরজিকর একটা সামাজিক ব্যাধি, এটা কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা নয়। পশ্চিমবাংলায় হয়তো এই ধরনের ঘটনা প্রথম,
কিন্তু পশ্চিমবাংলার বাইরে অন্যান্য রাজ্যে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এই ঘটনা ঘটার পরে যেভাবে দ্রুততার সাথে বাংলার মুখ্যমন্ত্রী বিল এনে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে বিচার করে দোষী ব্যক্তিদের ফাঁসির কথা বলেছিলেন, এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেননি। বারবার এই ঘটনা ঘটার পরে, সেক্ষেত্রে পশ্চিমবাংলায় একবার এই ঘটনার পরে যে ভূমিকা মুখ্যমন্ত্রী নিয়েছিলেন তাতে সবাই সন্তুষ্ট ছিল। মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছিলেন, তৃণমূল কংগ্রেসও রাস্তায় নেমেছিল, আমরাও জাস্টিস চেয়েছিলাম। কিন্তু যখন জাস্টিসের নামে আন্দোলনটাকে রাজনীতিক রূপ দেওয়া হলো, যখন জাস্টিসের নামে বাংলার মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা হলো, যখন জাস্টিসের নামে বাংলার মুখ্যমন্ত্রীর পরিবারকে টেনে এনে ব্যঙ্গ বিদ্রুপ কুৎসিত ভাষায় আক্রমণ করা হলো, মানুষ কিন্তু সেখান থেকে রিভল্ট করতে শুরু করলো। মানুষ বুঝতে পারলো যে এটাকে একটা রাজনৈতিকরণের একটা চেষ্টা চলছে। এবং কেউ কেউ বললো না, যে প্রথমে বললো যে জাস্টিস চায়, তারপরে বললো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়, তারপরে কেউ কেউ বললো হয়তো যে নবান্ন অভিযান করে নবান্নটাও দখল নিয়ে নিতে চায়। তো ভাই, গণতন্ত্রে মানুষই তো শেষ কথা বলবে। চলো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে 26 সালে এসো না। তো 26 সালের আগে একটা ট্রায়াল ছিল, যে আরজি কর ঘটনার পরবর্তী সময়তেই একদম গায়ে গায়ে ভোট হলো। অনেকে ভেবেছিলেন যে কিছু একটা ঘটনা ঘটবে, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে মানুষ রেভলিউশন আনতে চলেছে। অর্থাৎ বাংলার মাকে যেভাবে অপমানিত করা হয়েছে, তাকে যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ ফুঁসছিল। সেই রায়টা আজকে ব্যালট বাক্সের মধ্য দিয়ে মানুষ প্রমাণ করেছে। 2019 সালে জঙ্গলমহলের একটা বড় ভোট কমে গেছিল, সেই দিলীপ ঘোষের কারণে হোক আর বিজেপির যে কোনো কারণে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে এবারে দেখা যাচ্ছে জঙ্গলমহলের বড় ভোট শালবনির প্রায় 13,000-এর ব্যবধান তুমি নিয়ে নিয়েছো। তারপরে রয়েছে মেদিনীপুর সদরের জঙ্গলমহলের, সেখানে প্রায় 8,000-এর বেশি ব্যবধান নিয়েছো। মেদিনীপুর শহরেও 10,000-এর বেশি ব্যবধান নিয়েছো। এই জঙ্গলমহলের ভোট কি 2026-এর আগে তৃণমূলের ঝুলিতে ফিরলো? এখন কেন, 2024-এই তো ফিরে গেছে। 2024-এ ঝাড়গ্রাম লোকসভা আমরা 1,80,000-এর কাছাকাছি ভোটে জিতেছি। জঙ্গলমহলে আমার শালবনী বিধানসভাতে রেকর্ড মার্জিন প্রায় 39,000 ভোটে জিতেছি, 38,000 প্লাস। বড়বেতা বিধানসভায় 23,000 প্লাস জিতেছি। মেদিনীপুরেও আমরা একটু কম ভাবে পেয়েছিলাম, কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা আমাদের দলের নেতৃত্বদের মধ্যে একটা কথা বলছিলাম, যে দীর্ঘদিন সরকারে ক্ষমতায় থাকলে কর্মীদের মধ্যে একটা ঢিলেঢালা ভাব, গা ছাড়া মনোভাব। আমি এই যে ইলেকশন হলো 15 দিন, এই 15 দিন এত শর্ট পিরিয়ডে আমি চেষ্টা করেছিলাম 304টা বুথেই মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। অনেকে আমি যাওয়ার সময় বলছিল, সুজয় আরে তোমার বেরোবার কি দরকার যে তুমি জিতে যাবে। আমি বললাম যে মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার ভীষণ প্রয়োজন আছে। মানুষ চায় তার কাছে প্রার্থী এসে অ্যাপিল করুক তাকে ভোট দেওয়ার জন্য।